রূপা, রূপা। আলম এভাবে ডাকতে ডাকতে বাড়ির ভেতর প্রবেশ করে, হাতে তার রমজানের বাজারের ব্যাগ। হায় আল্লাহ, এতগুলো বাজার এনেছেন, বাড়িতে কি কোনো মেহমান আসবে নাকি? না রূপা, কোনো মেহমান আসবে না। তুমি কি ভুলে গেছো রমজান শুরু হয়েছে? তাই বাজার করে নিয়ে এলাম। রোজায় তো একটু ভালো মন্দ খাবার খেতেই হয়, তাই না বলো? মা আবার গরুর মাংস খেতে খুব পছন্দ করে, তাই আজকে এই দেখো গরুর মাংস নিয়ে এসেছি। ঠিক আছে, আপনি বাজারগুলো রাখুন, আমি রাতে রান্না করে রাখবো। সেহরিতে আমাদের বাসায় কেউ বাসি রান্না খায় না রূপা, আমার মাও খান না। কি বলছেন? রাতে খাবার রান্না করে ভোরবেলা খাবো? এতে খাবার বাসি হবে কেন? আমি না হয় সেহরির আগে একবার গরম করে দেব। রূপা যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে আলমের মা আসিয়া চলে আসেন। আমার ছেলে ঠিকই বলেছে বৌমা, আমরা সেহেরিতে রাতে রান্না করা খাবার খাই না। এত বছর ধরে আমি সেহেরির 1 ঘন্টা আগে উঠে রান্নাবান্না শেষ করে রাখতাম, আর সেহরির সময় সবাই গরম গরম খাবার খেতাম। আর যেহেতু আমাদের বাড়িতে এবার তোমার প্রথম রোজা, তাই তোমাকেও ভোরবেলা উঠে রান্নাবান্না করতে হবে, বুঝেছো? কিন্তু মা, হুট করে ভোরবেলাতে তো ঘুম ভাঙতে চাইবে না। আমার আবার ভোরবেলা ঘুমই ভাঙে না। বাবার বাসায় তো আমি অ্যালার্ম দিয়েও ঠিক মতো উঠতে পারতাম না, আমার মা আমাকে তুলে দিত। কিন্তু এখানে আমি কি করে উঠবো বলুন তো? তাই বলছিলাম কি, রান্নাটা রাতে করব, কারণ ভোরবেলা উঠে রান্না বান্না করতে তো কারোরই ভালো লাগে না, তাই না? ভালো লাগে না বললে তো হবে না বৌমা, অভ্যাস করতে হবে। মানুষ অভ্যাসের দাস, বুঝলে? অভ্যাস করলে সবকিছু আয়ত্তে চলে আসবে। তাছাড়া তোমার বাবার বাড়িতে কি হয়েছে না হয়েছে সেই নিয়ম কানুন তো আর এখানে চলবে না, বুঝেছো বৌমা? আমরা যেভাবে এত বছর রমজান পালন করেছি, তোমাকেও সেভাবে পালন করতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু ভোরবেলা রুটি আর সবজি খাই, আর আমার মেয়েও রুটি মাংস খায়। এসব খাবার রান্না করতে তোমার কতটুকু সময় লাগতে পারে তা বুঝে তুমি মধ্যরাতে ঘুম থেকে উঠবে, এই বলে দিলাম। ঠিক আছে মা, যেহেতু আপনারা রাতে রান্না করা পছন্দ করেন না, তাই যেভাবেই হোক আমি ভোরবেলায় উঠে রান্না করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাজার হোক, এই বাড়িতে এবার আমার প্রথম রোজা। হ্যাঁ, তাই করো। এখন যাও, বাজারগুলো গুছিয়ে রাখো আর রাতে রান্না বসিয়ে দিও। শাশুড়ির কথা মতো রূপা বাজারগুলো গুছিয়ে রান্না বান্না শুরু করে দেয়। রাতে রান্না শেষ করে খাবার দাবার খেয়ে তার শাশুড়ি ও ননদ 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। এদিকে রূপা এখনো রান্নাঘরেই রয়ে গেছে। আমাকে এখনই বাসনপত্রগুলো মাজতে হবে। ভোরবেলা ঘুম থেকে উঠেই বাসন মাজতে একদম ইচ্ছে করবে না, তাই এক্ষুনি বাসনগুলো মেজে মিক্সার গ্রাইন্ডারে মশলা বেটে সবজিগুলো কেটে রাখি, না হলে ভোরবেলা রান্না করতে আবার বেশি দেরি হয়ে যাবে। এই বলে রূপা রান্নাঘরের বাকি কাজগুলো করতে থাকে। এভাবেই দেখতে দেখতে 2 ঘন্টা কেটে যায় এবং রাতের 12টা বেজে যায়। এরপর রূপা তার ঘরে ঘুমাতে চলে যায়। শুনুন, আমার তো কাজ শেষ করতে করতে অনেকটা রাত হয়ে গেল। বলছিলাম কি, আপনি একটু আমাকে ভোরবেলা 2টা-2:30টার দিকে ঘুম থেকে ডেকে দিতে পারবেন না? মানে আমি যদি আবার ঘুম থেকে না উঠতে পারি সেজন্যই বললাম আর কি। তাছাড়া আপনাকেও তো রোজা রাখার জন্য ঘুম থেকে উঠতেই হবে, তাই আমাকে না হয় একটু ডেকে দিলেন। আর যদি পারেন তাহলে একটু কাজে না হয় হেল্প করলেন। তোমার কি মাথা পুরো খারাপ হয়ে গেছে নাকি? আমি করব রান্নায় হেল্প? আমি আজ অব্দি কখনো বাড়ির কোনো কাজকর্ম করিনি। তাছাড়া আমি ভোরবেলায় ঘুম থেকে উঠি না, কারণ সকালে আমাকে আর বাবাকে অফিসে যেতে হয়। তুমি তো জানো আমাদের বাসা থেকে অফিস কত দূর। রোজা করে 30-35 কিলোমিটার রাস্তা যাতায়াত করে সারাদিন কাজকর্ম করতে খুব কষ্ট হয়, তাই আমি আর বাবা রোজা করি না। শুধুমাত্র মা আর ঈশা রোজা করে। যাই হোক, অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ো। এই বলে আলম শুয়ে পড়ে আর রূপা তার ফোনে 5টা থেকে 7টা অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়ে। আমার খুব ভয় করছে, আমি ঠিক মতো উঠতে পারবো তো? বিয়ের আগে তো ঘুম থেকে উঠতে চাইতাম না, মা আমাকে চিৎকার করে ডেকে ঘুম থেকে তুলতো। কিন্তু শ্বশুর বাড়িতে তো ব্যাপারটা পুরোই আলাদা, এখানে আমাকে কেউ ঘুম থেকে উঠিয়ে দেবে না, আমায় নিজেই উঠতে হবে আর নিজেকেই সব কাজ সামলাতে হবে। আবার রান্না করে সময় মতো শাশুড়ি আর ননদকে ডাকতেও হবে। এবার বুঝতে পারছি মায়ের সাথে কত বড় অন্যায় করেছি। মা যখন ছিল তখন বাড়ির একটা কাজও করতাম না, অথচ শ্বশুর বাড়িতে এসে কত কাজ করতে হচ্ছে। সত্যি মা, তোমাকে খুব মিস করছি। এভাবে রূপা মায়ের কথা স্মরণ করে কষ্ট পেতে থাকে আর চিন্তা করতে থাকে সে সময় মতো ঘুম থেকে উঠতে পারবে কিনা। এসব ভাবতে ভাবতে রাত কেটে গিয়ে মধ্যরাত হয়ে যায়। আর 2টার দিকে রূপা উঠে রান্নাঘরে গিয়ে কাজ করতে থাকে। উফ বাবা, খুব ঘুম পাচ্ছে। সারা রাত না ঘুমিয়ে উঠতে পারবো কিনা সেই চিন্তা করেছি, আর এখন আমার যে বড্ড ঘুম পাচ্ছে।
ভাত সবজি আর মাংস তো রান্না করা হয়ে গেছে, এখন শুধু রুটি বানানো হয়ে গেলেই আমার কাজ শেষ। আমি তো একা হাতে এত কিছু করতে পারবো না, সময়ও তো বেশি নেই। এক কাজ করি, গিয়ে ঈশাকে ডেকে নিয়ে আসি। এরপর রূপা ঈশার ঘরে যায়। সেখানে তার শাশুড়ি ও ননদ ঘুমিয়ে আছে। ঈশা, ঈশা, শুনছো? তাড়াতাড়ি একটু ঘুম থেকে ওঠো না, রুটি বানাতে আমার খুব দেরি হয়ে যাচ্ছে। তুমি একটু কষ্ট করে রুটিগুলো আমাকে বানিয়ে দাও না। ঈশা, ঈশা। রূপার ডাকাডাকিতে ঈশা ঘুম থেকে না উঠে উল্টো অন্য পাশ শুয়ে শোয়। তবে শাশুড়ির ঘুম ভেঙে যায়। আহা বৌমা, এভাবে চেঁচামেচি করছো কেন? আর তুমি কি বললে? আমার মেয়ে রুটি বানাবে? ও তো এমনি সময় বাড়ির কোনো কাজ করে না, ও কিনা আবার ভোরবেলায় উঠে রুটি বানাবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শোনো, আমার মেয়ে রুটি বানাতে পারে না, আর ওটা ওর কাজও না। কাউকে বিরক্ত না করে তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নাও। আমি কিছুক্ষণের মধ্যে ঈশাকে নিয়ে খাবার টেবিলে যাচ্ছি। শাশুড়ির কথা শুনে রূপার খুব মন খারাপ হয়। সে রান্নাঘরে গিয়ে রুটি বানাতে থাকে এবং খাবার রেডি করে। কিছুক্ষণ পর শাশুড়ি ও ননদ টেবিলে আসে। তোমাকে তো আমি বারবার করে বললাম মা, আমার ভোরবেলা কোনো কিছু খেতে একদমই ইচ্ছে করে না। সেহরির সময় কয়েকটি খেজুর খেলে আমার পেট ভরে যায়। শুধু শুধু আমাকে এতগুলো খাবার খাওয়ানোর জন্য কেন জোর করছো তুমি? আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাব। কিছু খাবো না। খাবি না বললে হবে নাকি? তোর ভাবি এত কিছু রান্না করেছে আর তুই বলছিস খাবি না? এই দেখ, তোর পছন্দের গরুর মাংস আর রুটি আছে, সাথে সবজিও আছে। কোনটা খাবি খা। ঠিক মতো সেহরি না খেলে সারাদিন খারাপ লাগবে মা। আর তাছাড়া রোজা রাখতেও খুব কষ্ট হবে, প্রেশার লো হয়ে যাবে সোনা, মাথা ঘুরবে তোর। প্রথম রোজাতে বেশি করে খেতে হয়। আয় দেখি, আমি তোকে খাইয়ে দেই। আসিয়া তার মেয়েকে খাইয়ে দেয় এবং নিজেও খাবার খায়। আমার খাবার খাওয়া শেষ হয়ে গেছে বৌমা, এখন তুমি সেহরি করে নাও। আর শোনো, আমাদের রুমে 1 বোতল পানি দিয়ে এসো। আজানের আগে আমি একটু পানি খাবো। ও হ্যাঁ, তোমাকে তো বলতেই ভুলে গেছি, সকালবেলা আলম আর তোমার শ্বশুরের অফিস আছে, তাই প্রতিদিনের মতো সকালবেলা উঠে ওদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ রেডি করে দেবে। ভুলে যেও না আবার। আপনি চিন্তা করবেন না মা, আমার মনে থাকবে। রূপা সেহরি খেয়ে আজানের পর নামাজ পড়ে রান্নাঘর গোছাতে থাকে। আর এভাবেই গোছাতে গোছাতে সকাল 6টা বেজে যায়। আর ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে। মনে হচ্ছে আজকে আমার খুব শরীর খারাপ করবে। রাতেও তো ঠিক মতো ঘুম হয়নি, এখন আবার কাজ করতে করতে 6টা বেজে গেল। আমাকে আবার 7টা বাজতেই স্বামী আর শ্বশুরের জন্য ব্রেকফাস্ট আর লাঞ্চ রেডি করতে হবে। 7টা বাজতে তো এখনো 1 ঘন্টা বাকি আছে। 1 ঘন্টার জন্য আমি একটু ঘুমিয়ে নেই, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এরপর রূপা গিয়ে ঘুমিয়ে পড়ে এবং 8টা বেজে যায়। আসিয়া ঘরে আসেন। এ কি বৌমা, তুমি এখনো ঘুমাচ্ছ? তোমাকে না বলেছি 7টায় ঘুম থেকে উঠতে? বাড়ির ছেলেদের জন্য খাবার বানাতে হবে তো। আলম কোথায়? ওকে তো দেখছি না। এই তো মা, আমি এখানে। থাক মা, ওকে আর কষ্ট করে রান্না করতে হবে না। আজকে এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে, আমি আর বাবা আজকে বাইরে খেয়ে নেব। তা কি করে হয়? হ্যাঁ, তোর বাবার তো গ্যাসের সমস্যা, বাইরের খাবার খেতে ডাক্তার নিষেধ করে দিয়েছে। তোর বউয়ের তো দেখছি কোনো কাণ্ডজ্ঞানই নেই। একদিন একটু সেহরিতে রান্না করেছে বলে সকাল সকাল ঘুম থেকে উঠতেই পারেনি। কদিন পর তো বাচ্চা কাচ্চা হবে, তখন সংসার সামলাবে কি করে শুনি? শাশুড়ির এমন কথায় সে লজ্জিত হয়ে কাজ শুরু করে। এরপর বেলা 11টা বাজে। মা দেখুন না ঈশাকে, সে কখন থেকে ডাকছি অথচ ও উঠছেই না। আজকে তো ওর কলেজ আছে, ওকে উঠতে বলুন না মা। না না, আমার মেয়েটাকে আরেকটু ঘুমাতে দাও। এত কষ্ট করে উঠতে হবে না ওকে। তাছাড়া রোজা রেখে কলেজে গেলে ওর কষ্ট হবে, বুঝেছো? তাই ওকে আর কলেজে যেতে হবে না। তাছাড়া এমনিতেও আমার মেয়েটা অনেক দুর্বল হয়ে গেছে, তাই আমি নিজেই ওকে বলেছি রোজা রেখে সারাদিন শুয়ে বসে থাকতে। এই কথা বলে আসিয়া চলে যান। রোজা রেখে বাড়ির মেয়ে কলেজে যাবে না, কারণ তার কষ্ট হবে। আর রোজা রেখে যে বাড়ির বউ সমস্ত কাজকর্ম করছে, তার বেলায় কিছু না। আমি কাল থেকে ঠিক মতো ঘুমানোর সময় পাইনি, অথচ আমাকে একটা বারের জন্য বললো না বৌমা তুমি ঘুমাও। আর নিজের মেয়েকে ঠিকই বললো সারাদিন ঘুমাতে, যেন তার মেয়ে একাই রোজা রেখেছে, আমি রাখিনি। সত্যি বিয়ে না হলে আমি বুঝতামই না বাড়ির মেয়ে আর বউদের রোজা কখনোই সমান হয় না। রূপা কাজ শেষ করে নামাজ পড়ে শুতে যাওয়ার সময় শাশুড়ি আবার আসেন। শোনো রূপা, আজ আমাদের বাড়িতে আমার ননদ ইফতারি করতে আসবে। তোমার শ্বশুর তার বোনকে দাওয়াত করে এসেছে, বুঝেছো? তাই খাবারের আয়োজনটা বেশি করে করতে হবে। সে তার বৌমাকেও নিয়ে আসবে, বুঝতে পেরেছো? তাই ইফতারের আইটেমগুলো বাড়াতে হবে। সাথে একটু লাচ্ছি ফালুদা এসবও করো। ওরা আবার মিষ্টি খেতে খুব ভালোবাসে। অনেকদিন পরে ওরা আমাদের বাড়িতে আসছে, তাই কোনো কিছুর যেন অভাব না থাকে, বুঝতে পেরেছো? পেঁয়াজু বেগুনি থেকে শুরু করে ফিরনি পর্যন্ত সব রান্না করবে।
এই কথা বলে আসিয়া চলে যান। রূপা ক্লান্ত শরীরে রান্নাঘরে যায়। সারাটা দিন রোজা রেখে কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি। রাতে ঠিকমতো ঘুম হয়নি। বাবা মার বাড়িতে থাকতে বুঝিনি যে শ্বশুর বাড়িতে রমজান মানে শুধু কাজ আর কাজ। বাবা মার বাড়িতে রাজরানী ছিলাম, আর পরের বাড়িতে এসে চাকরানী হয়ে গেলাম। কাজের মেয়ের মতো একটার পর একটা কাজ চাপিয়ে দিচ্ছে, অথচ রমজান মাসে বিশ্রাম নেওয়ার সময় পর্যন্ত দিচ্ছে না। এরই নাম বোধ হয় শ্বশুর বাড়ি। এদিকে বিকেলবেলা মেহমান রেহানা ও তার পুত্রবধূ আসে। আরে আরে রেহানা, কেমন আছো? কারো কোনো সমস্যা হয়নি তো আসতে? আলহামদুলিল্লাহ ভাবি, ভালো আছি। আর আসতেও কোনো সমস্যা হয়নি। রমজান মাস তো, তাই রাস্তাঘাটেও খুব একটা ভিড় নেই। আপনি আর ঈশা এখানে, তাহলে রূপা কোথায়? রূপা তো রান্নাঘরে খাবার দাবার রান্না করছে। রূপা, তাড়াতাড়ি শরবতটা বানিয়ে ফেলো, ইফতারের আর মাত্র 10 মিনিট বাকি আছে। একটা কথা বলি ভাবি, কিছু মনে করবেন না। রোজা রেখে কাজ করতে সবারই অনেক কষ্ট হয়। আপনারাও তো চাইলে পারেন রূপাকে কাজে একটু সাহায্য করতে। আপনি না পারলেও ঈশা তো একটু সাহায্য করতেই পারে। একা হাতে রান্না বান্না করা তো আর চারটিখানি কথা না, তাও আবার এই রমজান মাসে। এসব তুমি কি বলছো রেহানা? ঈশা কখনোই বাড়ির কোনো কাজ করে না। আমি কখনো ওর দ্বারা কোনো কাজ করাই না। তাছাড়া বাড়ির কাজ করার জন্যই তো ছেলের বিয়ে দিয়েছি। তাহলে আমরা কেন কাজ করব? আর তুমি বা কেন আমার মেয়েকে কাজ করতে বলছো বলো তো? রোজা রেখে ওর কষ্ট হবে বলে আমি ওকে কলেজে যেতে দেই না, আর বাড়ির কাজ করতে দেবো তা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, এটা তুমি কি বলছো ভাবি? রোজা রেখে তোমার মেয়ের কষ্ট হবে এটা তুমি বুঝছো, কিন্তু পরের মেয়ের রোজা রেখে এত কষ্ট করছে, তার কষ্ট হচ্ছে না? এই রমজান মাসে তুমি নিজের মেয়ে আর বউয়ের মাঝে ভেদাভেদ করছো। একজন সারা দিন শুয়ে বসে থাকবে আর একজন সারা দিন কাজ করবে। এই পার্থক্য করাটা কি তোমাদের ঠিক হচ্ছে? পরের মেয়ের কষ্ট তুমি কেন বুঝতে চাইছো না? এমনিতেই রমজান মাসে রোজা রেখে মানুষ আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে। ও তো কাজের চাপে ঠিক মতো নামাজ পড়তে পারবে না। তাই আমাদের উচিত একে অপরকে সাহায্য সহযোগিতা করে মিলেমিশে কাজ করা, যাতে কারো ওপরে বেশি চাপ না হয়ে যায়। আর এই রমজান মাসে যেন সবাই আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। ছেলের বউ আর নিজের মেয়ের মধ্যে পার্থক্য তুমি বাদ দাও ভাবি, না হলে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রেহানার কাছ থেকে এমন কথা শুনে আসিয়া অনুতপ্ত হন। সে আর এক মুহূর্ত দেরি না করে রূপার সাথে গিয়ে হাতে হাতে কাজ করতে থাকে। এরপর তারা সবাই মিলে একসাথে বসে ইফতারি করতে বসে। রূপাও অনেক খুশি হয়। তো দেখলে তো বন্ধুরা, আমাদের সমাজে আজও এমন অনেক পরিবার আছে যেখানে বাড়ির বউকে শুধু কাজের মানুষ ভাবা হয় আর নিজের মেয়েকে রাখা হয় রাজরানীর মতো। কিন্তু মনে রাখবেন, একটা সংসার তখনই সুখের হয় যখন সেখানে বিভেদ নয়, বরং ভালোবাসা থাকে। রমজান মাস চলছে, এই রহমতের মাসে আমাদের ঘরে ঘরে যেন কোনো মা কিংবা বোন অবহেলায় চোখের পানি না ফেলে। আসুন আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, ঘরের কাজে সবাই সবাইকে সাহায্য করি। ইবাদত আর আমলের পাশাপাশি আমাদের ব্যবহার যেন সুন্দর হয়, সেটাই হোক এই রমজানের শিক্ষা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।